This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আধার নিয়ে একটা বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। তাদের একটি বড় পর্যবেক্ষণ, সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় সবথেকে বেশি আধার জালিয়াতি। এসআইআর এর নথি হিসেবে আধার গ্রহণের আগে খতিয়ে দেখার নির্দেশ দিতে আবেদন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন, এখনই নির্ধারণের সঠিক সময় নয়, মন্তব্য প্রধান বিচারপতি। যদি ব্যাপক মাত্রায় আধার জালিয়াতি হয় তাহলে আইনি পদক্ষেপ প্রয়োজন, মন্তব্য বিচারপতি জয়বাল্য বাগচির। একই সঙ্গে এসআইআর এ পরিচয়পত্রের নথি হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য বলে ফের স্মরণ করালো সুপ্রিম কোর্ট। আগে যে বিহারের ইলেকশনের সময় যে কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে। बंगाल के लिए आधार का मामला बहुत इसलिए इम्पोर्टेंट है क्योंकि चाहे वो महाराष्ट्र हो, चाहे वो गुजरात हो, केरल हो, कश्मीर हो, पूरे देश में जहाँ पे भी रोहिंग्या पकड़े जाते हैं और जहाँ पे भी बांग्लादेशी पकड़े जाते हैं, उनके पास जो डॉक्यूमेंट मिलता है वो बंगाल का ही मिलता है। आधार, चूंकि आधार एक्ट में लिखा हुआ है कि विदेशी भी 6 महीने जो भारत में रहते हैं वो आधार बनवा सकते हैं, उसी कानून का दुरुपयोग करके सारे के सारे बांग्लादेशी और रोहिंग्या वो 2-2 हज़ार रुपए में अपना आधार बनवा लेते हैं। और बंगाल के जो बॉर्डर के ज़िले हैं वहाँ बड़े प्लान्ड वे में बनाया जा रहा है, जहाँ मतलब बंगाल के बॉर्डर जिलों की जितनी जनसंख्या है उससे ज़्यादा वहाँ आधार बने हुए हैं। आधार को काउंटिंग करके देखा जा सकता है। इसलिए आज मैंने माननीय सुप्रीम कोर्ट से कहा है कि आधार को केवल आइडेंटिटी प्रूफ के रूप में ही लिया जाए। मैं फॉर्म 6 को चैलेंज करने जा रहा हूँ। फॉर्म 6 में एक बहुत बड़ा ब्लंडर हुआ है जो आज तक ठीक नहीं किया गया कि आधार एक्ट तो कहता है कि आधार बर्थ सर्टिफिकेट नहीं है, लेकिन फॉर्म 6 में लिखा हुआ है कि आधार भी बर्थ सर्टिफिकेट के रूप में ले सकते हैं। तो वो फॉर्म 6 बहुत गड़बड़ है। সুপ্রিম কোর্ট তার অবজারভেশন আজকে যেটা সিউমোটো এলো তাতে এটা পরিষ্কার বলে দিল, আবার আধার মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি অ্যাডমিট কার্ডসও অ্যাকসেপ্ট হবে। এটা নিয়েও তো লড়তে হলো তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে। অ্যাডমিট কার্ড নিচ্ছিল না, এবার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং হাই সেকেন্ডারি অ্যাডমিট কার্ড, এই সমস্ত আধার কার্ড যেগুলো অ্যাডমিসিবল ডকুমেন্টস। আর এখনও আমরা বলছি ডোমিসাইল সার্টিফিকেট বিহারে অ্যাকসেপ্ট করেছে, সেই ডোমিসাইল সার্টিফিকেট এখানে কেন ওইগুলো গ্রহণ হবে না? সুপ্রিম কোর্টের নজরে রয়েছে সবটা এবং হাইকোর্টকে এই ডাইরেকশন দিয়েছেন, আমরা ওয়েলকাম করি। আমরা বারবার বলে আসছিলাম যে পশ্চিমবঙ্গে যে ডিকেডাল গ্রোথ, তার যে পপুলেশন, তার যে জনসংখ্যা, তার থেকে আধার পপুলেশন বহু ক্ষেত্রে বহু পিনকোডে অনেক বেশি, এবং সেটা সীমান্ত এলাকাগুলোতে অনেক বেশি। তার আর 2002 সালের কোনো নথি নেই, তার পরবর্তীকালের নথি নেই, শুধুমাত্র আধার কার্ডটি বানিয়ে নিয়েছে। এটাই সন্দেহজনক। সুপ্রিম কোর্টের স্ক্রুটিনিতে এখন যখন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ফাইনাল হতে চলেছে, চূড়ান্ত হতে চলেছে, তখন এবার বিচারকরা ঠিক করবেন। কিন্তু মনে রাখতে হবে যে বিচারকদেরও যদি কোনো ভুল হয় তাহলে আমার মনে হয় আইনে বিচারকরাও কিন্তু আইনের আতস কাছে নিচে চলে আসবেন। আজ যদি 5 বছর পর দেখা যায় যে বিচারকদের হাত দিয়ে গলে গেছে কোনো একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, কোনো একজন রোহিঙ্গা, কোনো একজন সাসপিসিয়াস ভুতুরে ভোটার, কোনো একজন মৃত ভোটার, তার দায় কিন্তু এখন সুপ্রিম কোর্টকেই নিতে হবে। অবশেষে পুরোদমে শুরু হলো এসআইআর এর নথি যাচাই প্রক্রিয়া। বিচারকদের নজরদারিতে ডিএম অফিসে চলছে নথি যাচাই। অধিকাংশ জুডিশিয়াল অফিসারই পেয়ে গেছেন লগ ইন আইডি, ইআরও। এই ইআরওরা সাহায্য করবেন বিচারকদের নির্দেশ সুপ্রিম কোর্টে। বিচার প্রক্রিয়া টোটালটাই স্টপ হয়ে গেছে এবং আমাদের এখান থেকে যে বিচারপতিকে নেওয়া হয়েছে তিনি হচ্ছেন অ্যাডিশনাল সেশন জাজ এবং তিনি পক্সো অ্যাক্টের জাজ, যার ফলে বিভিন্ন মার্ডার কেস, রেপ কেস, অ্যাটেম্প টু মার্ডার, বধূ হত্যা, পক্সো অ্যাক্টের মামলা, সমস্ত মামলায় প্রচুর পরিমাণে আসামি যারা জেল কাস্টডিতে আছে তারা কোনো বিচার পাচ্ছে না। এটা দিনের পর দিন ধরে চলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা ফার্স্ট রিলিফ দরকার। দেখুন, আমাদের আইনটা তো তৈরি হয়েছে একটা ফার্স্ট রিলিফের জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক ন্যায় বিচার পাচ্ছি না, অ্যাকিউজরা ন্যায় বিচার পাচ্ছে না, যেটা পাওয়া উচিত। রাজ্য সরকারের উচিত ছিল বা আমাদের যেটা বক্তব্য, বিকল্প ব্যবস্থা করে তবে আমাদের একমাত্র অতিরিক্ত দায়রা বিচারক তাকে এই ভোটের কাজে নিযুক্ত করা। এই নিযুক্ত না করার দরুন লিটিগেন্ট পাবলিক অত্যন্ত তারা বিচার ঠিক মতন পাচ্ছে না, বিচারে ব্যাহত হচ্ছে এবং দীর্ঘদিন কোনো কারণ ছাড়াই এই এসআইআর কারণে তাদেরকে জেলবন্দি থাকতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক।
বিচারকরা এসআইআর এর কাজ শুরুর পরেই একাধিক কোর্টে বোমাতঙ্ক, যে খবর কিছুক্ষণ আগেই আপনাদের আমরা দেখিয়েছি, পরপর জেলার বিভিন্ন কোর্টে বোমাতঙ্ক খতিয়ে দেখা হচ্ছে, জানালেন সিইও মনোজ আগরওয়াল। বিচারকরা এসআইআর এর কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের ডিজির। পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করুক, মন্তব্য সিইও। পুলিশ দেখবেই, যেটা আছে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পার্সন। আর একটা জুডিশিয়ারি আছে, ওনারা একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ডিজিপি নিরাপত্তা দেবেন। ডিজিপি যেখানে রিকোয়েস্ট করবেন, যেখানে প্রয়োজন হবে নিয়ে যাবেন, ওনার ডিসপোজালে আছে। আমরা তো ইন্ডিপেন্ডেন্টলি এখন ইউজ করবো না সেন্ট্রাল ফোর্স। ডিজিপি তো বললেন কি স্টেট পুলিশ সাফিসিয়েন্ট আছে, যেখানে যেখানে প্রয়োজন হবে উনি ইউজ করবেন। ওনার কাছে রিসোর্স আছে, ওনাকে তো রেজাল্ট দিতে হবে, সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে হবে। এসআইআর এর কাজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিচারকরা। জেলায় জেলায় আদালতে বোমা হুমকি, বোমা রাখার হুমকি, ইমেল। বিচারকদের সব রকম নিরাপত্তার আশ্বাস ডিজির। সব রকম প্রস্তুতি রাখা হয়েছে, আশ্বাস দিয়েছেন ডিজি। আদালতে বোমাতঙ্কের পিছনে ষড়যন্ত্র দেখছেন নগরপাল। আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। পুরো তল্লাশি করে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি, কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি। আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। ফারাক্কা থেকে ইটাহার এসআইআর পর্বে একের পর এক জায়গায় হামলা, সেই ছবি আপনারা দেখেছেন। এবার বিচারকরা খোদ ভয় পাচ্ছেন এই এসআইআর এর কাজ করতে এবং তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে, এবং সেই নিয়ে তারা জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টকে জানিয়েছেন বিচারকদের একাংশ। এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ প্রধান বিচারপতির। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এই নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে রয়েছেন, সেক্ষেত্রে নিরাপত্তার কোনো ব্যবস্থা কিছু করা হয়েছে কি? অতনিষ্ঠা, গুরুত্বপূর্ণ হলো যে গতকাল যখন তারা এই ধরনের কথা বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন, মালদা মুর্শিদাবাদের বিচারকরা আশঙ্কা প্রকাশ করছেন কার কাছে না প্রধান বিচারপতির কাছে। তাদের বক্তব্য কিভাবে কাজ তারা করবেন, কারণ একাধিক ঘটনা সীমান্তবর্তী এলাকায় ঘটে থাকে, যার ফলে এসআইআর এর কাজ করতে তারা আতঙ্কিত। ঠিক তার একদিন পরেই সিটি সিভিল কোর্ট কোথায়? কারণ কলকাতা হাইকোর্টের ঠিক পিছনে, যেখানে বলা যেতে পারে নিরাপত্তা রীতিমতো চাদরে মুড়ে ফেলা হয়, সবসময় কলকাতা পুলিশ সেখানে পাহারারত অবস্থায় থাকে, সেখানে ইমেল করা হচ্ছে সিভিল প্রধান বিচারপতি, সিভিল জাজ যিনি রয়েছেন তাকে ইমেল মারফত বলা হচ্ছে যে এখানে বোমা রাখা রয়েছে, বিচারক যারা রয়েছেন, বিচার প্রার্থী যারা রয়েছেন, কেউই সেফ নয়, বেলা 11টার সময় এই বোমা ফাটানো হবে, এরকম একটা দেওয়া হচ্ছে মেলের মাধ্যমে। খুব স্বাভাবিক প্রশ্ন যে এসআইআর নিয়ে যখন বিচারকরা নিজেরাই এই প্রশ্ন তুললেন, ঠিক তার একদিন পরেই এরকম ইমেল, তাহলে কি সত্যি এই কাজ নিরাপদে করতে পারবেন? ওদিকে এসআইআর এর সময়টাও খুব অল্প, 80 লক্ষ আজকের শীর্ষ আদালতে যেরকমটা জানানো হয়েছে 80 লক্ষ পেন্ডিং কেস রয়েছে, সেই কাজ করবেন না এই আতঙ্ক থেকে বাঁচবেন, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। যদিও গতকালই আমরা দেখেছি যে সিইও মনোজ আগরওয়াল বলেছেন আধা সামরিক বাহিনী পৌঁছচ্ছে 1 মার্চ, 1 তারিখে সেই সমস্ত আধা সামরিক বাহিনী দেওয়া হবে। অন্যদিকে মুর্শিদাবাদ বেলেডাঙ্গা ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী রয়েছে, প্রয়োজনে তারাও নিরাপত্তা দেবেন। এই সমস্ত জেলা পরিস্থিতির দিকে নজর থাকবে। ধন্যবাদ। প্রত্যেকটি জায়গায় আক্রমণ করেছে সংবিধান সক্ষতি বিন্দুকে, আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। জজ সাহেবদের, মহামান্য জজ সাহেব হাইকোর্টের, তাদের ঘরের মধ্যে ঢুকে আন্দোলনের নামে প্রায় শারীরিকভাবে নিগ্রহের কাছাকাছি জিনিসগুলোকে পৌঁছে দিয়েছে। হাইকোর্টের জজ সাহেবদের বাড়িতে পোস্টার ফেলেছে কুরুচিপূর্ণ। তারপরে
লোয়ার জুডিশিয়ারি যেটাকে আমরা ট্রায়াল বলি, তাদের অবস্থা ততই বছর। কোর্ট গুলোকে পার্টি অফিসে পরিণত করেছে। অফিসে সরাসরি আগুন দিয়েছে ক্ষমতাসীন দলের বিধায়ক, তারপরে ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? জুডিশিয়াল অফিসাররা বা বিচারকরা তারা পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছেন। পশ্চিমবাংলার প্রশাসনের উপরে সেই ভরসাটুকু তারা রাখতে পারছেন না। বিচার ব্যবস্থার যদি এই হাল হয়, মানুষের নিরাপত্তা কোথায়? মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে এটা প্রত্যেক দিন স্পষ্ট হচ্ছে, দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে। এমনকি বিচারকরাও যখন সেই অস্বস্তি বোধ করছেন, ভাবা যায় না যে কোন তলানিতে আমাদের রাজ্যটাকে ঠেলে দিয়েছে রাজ্যের শাসকেরা। ক্রমাগতভাবে বিজেপির পক্ষ থেকে এই আবহ তৈরি করা হয়েছে যে এখানে ভয়ের সঞ্চার করা হচ্ছে। একদিক থেকে তো মানুষের নাম বাদ চলে যাবে, বাদ দিয়ে দেওয়া হবে, কোটি কোটি লোকের নাম বাদ দেওয়া হবে, এই বলে মানুষকে এজিটেট করা হয়েছে, যার ফলে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ কয়েকটা জায়গায় ঘটেছে। তার প্রেক্ষিতে বিজেপি পাল্টায় ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত। আমার মনে হয় মাননীয় বিচারপতিদের এই নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। অর্থাৎ বিচারকরা তারা নিরাপত্তার অভাব বোধ করছে। এদিকে সুপ্রিম কোর্টে উঠেছে ভোটের আগে বাংলার আইন শৃঙ্খলা ইস্যু। এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগ। রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার বিস্ফোরক অভিযোগ কমিশনের কি বক্তব্য জানার চেষ্টা করব। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, সনাতনী সংসদ নামে একটি সংস্থা, তারা একটি হলফনামা জমা দিয়েছে, পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে, এবং তাদের আবেদন হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যে হিংসা চলছে সেই হিংসার কথা মাথায় রেখে এসআইআর প্রক্রিয়া যতদিন না শেষ হয়, বিশেষত চূড়ান্ত ভোটার তালিকা যতদিন না পর্যন্ত প্রকাশ হয়, ততদিন পর্যন্ত রাজ্য পুলিশ কমিশনের নিয়ন্ত্রণাধীন থাকুক। এর পাশাপাশি একটি হলফনামা জমা দেওয়া হয়েছে কমিশনের তরফে, যারাও এই হিংসার ঘটনার কথা তুলে ধরেছে এবং এর আগেও রাজ্যের অসহযোগিতার কথা এবং কোথায় কবে কোন নেতার মন্তব্যে প্ররোচনা ছড়িয়েছে, তার প্রেক্ষিতে হিংসা হয়েছে, সেই তালিকা একেবারে সুপ্রিম কোর্টে তুলে ধরতে চেয়েছিলেন কমিশনের আইনজীবী। সেই বিষয়গুলি আজকে ফের একবার সুপ্রিম কোর্টে জমা পড়েছে, কিন্তু এ নিয়ে আজ আলাদা করে কোনো শুনানি হয়নি। ধন্যবাদ জ্যোতির্ময়।